জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে আদালতে মামলা, হাইকোর্টে দায়ের করলেন মামলা। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে পুষ্পা বাহিনী, জাহাঙ্গীরের মুক্তির দাবিতে রণক্ষেত্র ফলতা, ভাইরাল ভিডিও। ডবল ইঞ্জিন জিজ্ঞাসাবাদ, 4 দিনে 31.5 ঘন্টা, মঙ্গলবার 6.5 ঘন্টা বাদে ভবানী ভবন থেকে ছাড়া পেলেন অভিষেক। কালীঘাটে কুণাল ঘোষকে ডিম থেরাপি, গ্রেফতার 2। কয়লা বালি ত্রিপলের পর কয়েকশো কোটি টাকার মাটি চুরি, অভিষেকের বিরুদ্ধে নয়া এফআইআর। পুরো বদলে যাবে বাঙালির প্রিয় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, উত্তরবঙ্গ নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাকি পেলেন না শোভনদেব কুণালরা, আমন্ত্রিত বিদ্রোহী ঋতব্রতরা। মমতা আমাকে শেয়ারিংয়ে নিন, দুর্দিনে পাশে থাকার বার্তা হুমায়ুন কবিরের। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতে পথে নেমে করা বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার। আধার কার্ড থাকলেই মিলবে সরকারি সুবিধা, জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, জেনে নিন সময় ও নিয়মাবলী। হাবড়ায় বড় উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো 500-র বেশি দোকান। বাংলার পর লন্ডনেও ডিম থেরাপি, বাংলাদেশের সংসদ সদস্যকে ডিম ছুঁড়ে গ্রেফতার 3। বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল, কি প্রতিক্রিয়া কুণাল ঘোষের। বাংলার বাড়ি প্রকল্পে বড় নির্দেশ নবান্নের, 2 পর্যায়ের উপভোক্তা তালিকা পুনরায় যাচাই। ভবানীপুরের ফলাফল নিয়ে কি কারণে হাইকোর্টে মমতা, জানিয়ে দিলেন আইনজীবী কল্যাণ। অভিষেক যখন কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে, তখনই মেইল এলো দিল্লি থেকে, সরাসরি এলো নির্দেশ। ফর্ম ফিল আপের পরেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসছে না, ভালো করে দেখুন, এই ভুলগুলি করেননি তো। 1,03,00,000 অ্যাকাউন্টের যাচাই সম্পন্ন, শীঘ্রই মিলবে সুবিধা। শ্রমিকের বাড়িতে সুখেন্দু শেখর, বিজেপির তরফে যদি প্রতিনিধিত্ব করতে বলা হয় কি করবেন, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন তৃণমূল সাংসদ। পালাবদলের পর প্রথম 21শে জুলাই মমতার মেগা সভা হবে তো, বড় আপডেট। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, 4 নেতাকে শোকজ বিজেপির। ইডির জিজ্ঞাসাবাদের মধ্যে সোমবার অভিষেককে দেখা করার সময় দেন লোকসভার স্পিকার, দাবি করল তৃণমূল। 2 কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরালো লোভী স্ত্রী। শিশুদের টিকা দিতে যারা বাধা দেন তারা সরকারি সুবিধা পাবেন কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পুচবে দীর্ঘদিনের বন্ধাত্ম, 42 জন বড় শিল্পপতি যোগাযোগ করছেন, বাজেটে বড় ঘোষণার ইঙ্গিত শিল্পমন্ত্রী তাপসের। মহিলার থেকে 80 লক্ষ তোলা, সুরুচির ঘরে একা দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে এফআইআর। কালীঘাটে অভিষেকের বাড়িতে ফিতে হাতে পুরসভার কর্মীরা, নির্মাণ বেআইনি কিনা বুঝতে বাইরের অংশে চলছে মাপজোক। ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি, ঘুরপথে নেপাল হয়ে বাংলায় অনুপ্রবেশ, চলছে নজরদারি। নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হলো উপপ্রধানকে, মাথায় ফাটানো হলো ডিম। শওকত মোল্লাকে প্রেসিডেন্সি জেলে রাখা যাবে না, ভাঙড় বিস্ফোরণ মামলায় এনআইএর বড় দাবি। অ্যাকশন মুডে অর্জুন সিং, কলকাতায় ঐতিহ্য ফেরাতে তৎপর বিজেপি সরকার, রাজপথে ছুটবে হাই স্পিড ট্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজয়ী বিজেপির প্রার্থী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দাখিল করেছেন তিনি। এদিন মঙ্গলবার দুপুরে আচমকায় তিনি হাইকোর্টে হাজির হয়ে এই সংক্রান্ত হলফনামা পেশ করেছেন। নির্বাচনে প্রায় 15,000-এরও বেশি ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন এলাকারই মেয়ে মমতা। পরাজয়ের ধাক্কা কাটিয়ে আইনি পথে এবার এই ফলাফলের সত্যতা যাচাই করতে চান তিনি। তৃণমূল নেত্রীর এই আকস্মিক আদালত পরিদর্শনে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, করোনায় কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলে এই বিশেষ নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে। নিয়ম অনুযায়ী ভোটের ফলাফল প্রকাশের একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই ধরনের ইলেকশন পিটিশন দায়ের করতে হয়। তৃণমূল নেত্রী সেই আইনি পথ অবলম্বন করেই শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ তথা এই নির্বাচনী জয় নিয়ে আইনের পথ নিলেন। নির্বাচনে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হওয়া এই প্রথম নয়। এর আগে 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হবার পর তিনি একই পদক্ষেপ নেন। সেই সময় গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন তিনি। নন্দীগ্রামে সেই মামলাটি এখনও আদালতের বিচারাধীন। বিগত নির্বাচনের মতো এবারের ভোটেও নজর ছিল ভবানীপুর আসনের দিকে। নন্দীগ্রামে 2021 সালে মমতাকে হারানোর পর এবছর ভবানীপুরে তাকে হারানোর চ্যালেঞ্জ দেন শুভেন্দু অধিকারী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এর বেশি ভোটে হারিয়ে শুভেন্দু জয় পান এবং পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী হন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় হিসেবে পরিচিত ভবানীপুরে এই হার মেনে নিতে পারেনি ঘাসফুল শিবির। তাই ফলাফলের পর থেকেই দলের অন্দরে ভোট প্রক্রিয়া এবং গণনা নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছিল। এবার সেই পথে হেঁটেই আইনের সাহায্য নিলেন
ছিলেন তৃণমূল নেত্রী। এদিন দুপুরে সকলকে চমকে দিয়ে হাইকোর্টের মূল ভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী পিটিশন দাখিলের জন্য আবেদনকারী সশরীরে আদালতে উপস্থিত থেকে হলফনামায় সই করার আইনি বাধ্যবাধকতা থাকে। সেই কারণেই মমতা হাইকোর্টে আসেন বলে আইনজীবীরা জানিয়েছেন। বিজেপি নেতৃত্ব এই আইনি পদক্ষেপকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের মতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যে রায় দিয়েছেন তা আদালতের মাধ্যমে বদলে ফেলার চেষ্টা সফল হবে না। শুভেন্দু অধিকারীর জয় সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম মেনে হয়েছে বলেই দাবি বিজেপি করেছে। সরকার পরিবর্তনের পর ভোট পরবর্তী হিংসা মামলায় ফাইল খুলে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। একের পর এক তৃণমূল নেতাকে গ্রেফতার করছে পুলিশ। কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে এলাকায়। আর এদের তালিকায় রয়েছে অভিষেকের ঘনিষ্ঠ পুষ্প জাহাঙ্গীর খান। মূলত 2020 সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি কনভয়ে হামলা হয়। সেই হামলার ঘটনায় এফআইআর অভিযুক্ত ছিলেন জাহাঙ্গীর খান। এফআইআর হলেও তদন্ত ঠিকমতো হয়নি বলেই জানিয়েছিল পুলিশ। সেই সময় তদন্ত ঠিকমতো না হয় ছাড় পেয়ে যান জাহাঙ্গীর সহ অন্যান্য অভিযুক্তরা। কিন্তু এবার আর রেহাই নেই। পুলিশের হাতে গ্রেফতার হন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর গ্রেফতার হতেই তাকে রেহাই দিতে পথে নামেন ফলতা এলাকার মানুষ। জাহাঙ্গীরের মুক্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। তুমুল অশান্তি শুরু হয় এলাকায়। জানা গিয়েছে মিছিল করে এসে জাহাঙ্গীরকে বের করে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী তাড়া করে। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বেই হয় এই বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পগারবার বিক্ষোভকারীরা। তাদের নেতা জাহাঙ্গীরকে ছাড়তেই হবে এই দাবিতে শয়ে শয়ে মানুষ বিক্ষোভ শুরু করেন। অশান্ত হয়ে ওঠে ফলতা। কড়া পদক্ষেপ নেয় সরকার। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। মারের ভয়ে ও সেন্ট্রাল পুলিশের তাড়া খেয়ে বাঁচতে বহু মানুষ পুকুরে ঝাঁপ দেয়। জলে সাঁতার কেটে পালাতে চেষ্টা করে। কেউ কেউ আবার পুকুরের ধরে গাছের আড়ালে লুকিয়ে যায়। সেজেরও এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয়। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলারাও কোলে সন্তান নিয়ে ছুটে পালাচ্ছেন। ভোটের প্রচারের সময় তাকে ডিজে মন্তব্যের জেরে অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধ ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় হাজিরা দিয়েছিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 6.5 ঘন্টা পর ভবানী ভবন থেকে বার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারের পর মঙ্গলবার ফের ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন তিনি। রবিবার তাকে ডাকা হয়েছিল বিধানসভায় সইজাল কাণ্ডের তদন্তে। মঙ্গলবার ডাকা হয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের তদন্তে। সিআইডির দেওয়া সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সন্ধ্যা 6:30 নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান তিনি। আবার তাকে এই মামলায় তলব করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ভবানী ভবন থেকে অভিষেক সোজা চলে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে অভিষেক ডিজে বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন। ভোট গণনার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মন্তব্যের সময় তিনি বলেছিলেন, ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব। অভিষেকের এমন মন্তব্য ঘিরে পরবর্তী সময়ে অভিযোগ দায়ের হয়। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় গত শুক্রবারই অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে এসেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। গত 6 দিনে 3 বার সিআইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক। মাঝে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে সিজিও কমপ্লেক্সেও গিয়েছিলেন তিনি। গত বুধবার 11 জুন দিল্লি থেকে ফিরেই সইকাণ্ডে ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। সেদিন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডির গোয়েন্দারা। সেই মামলাতে রবিবার আবার তাকে তলব করেছিল সিআইডি। সেই মতো হাজিরাও দেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেদিন 8.5 ঘন্টা সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তিনি। তার মধ্যেই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিশ ধরেছিল ইডি। সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির তরফে হাজিরা দেন তৃণমূল নেতা। 11 ঘন্টা সেখানে জিজ্ঞাসাবাদ চলে। মঙ্গলবার আবার ভবানী ভবনে যান তিনি। ডিজে মন্তব্যের তদন্তে সিআইডি আধিকারিকদের মুখোমুখি হন অভিষেক। 4 দিনে মোট 31 ঘন্টা ভিন্ন মামলায় কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিন তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করল রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার সকাল 11:45 নাগাদ বাড়ি থেকে রওনা দেন তিনি। দুপুর 12টায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই ভবানী ভবনে প্রবেশ করেন অভিষেক। এরপরে ভিজিটার্স বুকে সই করে ভেতরের দিকে চলে যান তিনি। ভবানী ভবনের ভেতরে প্রবেশের সময় অভিষেকের সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি। সন্ধ্যে 6:25 নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। সন্ধ্যে 7টার কিছু আগে কালীঘাটে মমতার বাড়ি যান তিনি। কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রবি কয়াল এবং চন্দন কয়াল। মঙ্গলবার সকালে কালীঘাট থানার পুলিশ তাদের গ্রেফতার করে। সোমবার বিকেলে কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম হামলার শিকার হন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বৈঠক সেরে বেরোনোর সময় তার উপর পচা ডিম ছোড়া হয়। অভিযুক্তদের একজন নিজের নাম চন্দন বলে দাবি করেন। তিনি জানান, কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই প্রতিবাদ। তার বক্তব্য, কুণাল ঘোষ কি কম অত্যাচার করেছেন? এরা পচা ডিম খাওয়ারই যোগ্য। চন্দন নিজেকে কালীঘাটের বাসিন্দা বলেও পরিচয় দেন। তিনি জানান,
কুণালের জন্য অপেক্ষা করছিলেন। ঘটনার পর কুণাল বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়েকজন প্রবীণ নেতার সাথে বৈঠক করছিলেন। বেরোনোর সময় সংবাদ মাধ্যমের অনুরোধে দাঁড়িয়েছিলেন। কুণালের দাবি সেই সময় দুজন যুবক তার দিকে এগিয়ে আসে, তাদের পেছনে আরও কয়েকজন ছিল। আচমকাই একজন ডিম ছুঁড়ে মারেন। তিনি বলেন আমার চোখ ক্যামেরার দিকে ছিল, সেই সময় আমার দিকে ডিম ছোড়া হয়। তার কথা এগুলো স্রেফ বাদরামি ও অসভ্যতামি। এরপর রাতেই কুণাল ঘোষ কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে রবি কয়াল ও চন্দল কয়ালকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনে কারণ খতিয়ে দেখছে পুলিশ। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ও কয়লা পাচারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এক দুর্নীতির অভিযোগ সামনে এলো। এবার কোনো সরকারি প্রকল্প নয়, সরাসরি বিঘার পর বিঘা জমির উর্বর মাটি অবৈধ খনন ও চোরাচালানের মতো গুরুতর বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি সোমবার গভীর রাতে কালীতলা আশুলিয়া থানায় এই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল সাংসদ ছাড়াও এই মামলায় নাম রয়েছে তার আত্মসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ মোট 23 জনের। অভিযোগকারীদের দাবি ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় মাফিয়াদের মতো রাজত্ব চালিয়ে মাটির বিপুল কালো সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল। বিজেপি নেতা সুনির্দিষ্ট অভিযোগ অনুযায়ী বিগত কয়েক বছর ধরে ধাপে ধাপে প্রায় 163 বিঘা জমির উপরিভাগের মূল্যবান ফসলি মাটি সম্পূর্ণ বেআইনি উপায়ে ও পরিবেশ আইন অমান্য করে কেটে তা বিভিন্ন বাণিজ্যিক ব্যবহারে পাচার করে দেওয়া হয়েছে। এই অবৈধ চক্রের পেছনে 300 কোটি টাকারও বেশি আর্থিক লেনদেনের এক বিশাল কালো সাম্রাজ্য লুকিয়ে রয়েছে। এই কারবারের মধ্য দিয়ে স্থানীয় পরিবেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মামলাকারী তার দাবির সপক্ষে অপরাধ সংঘটিত হওয়ার জায়গায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়ের স্যাটেলাইট ছবি পেশ করেছেন। এই প্রযুক্তিগত নথিগুলিতে বিগত কয়েক বছরে এই অঞ্চলের নির্দিষ্ট এলাকার মাটি কিভাবে ব্যাপক মাত্রায় হ্রাস পেয়েছে এবং ভূপ্রকৃতি কৃত্রিমভাবে বদলে দেওয়া হয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। বিজেপি নেতা ববির অভিযোগ 2017 সাল থেকে এই মাফিয়া তন্ত্র বিস্তার করতে শুরু করেছিল, যা পরবর্তীতে 2022 এবং 23 সালের দিকে ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয় মানুষ এবং পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে এই ক্ষতিকর মাটি কাটার তীব্র প্রতিবাদ জানালেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদর্থক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। উল্টে পুলিশ এবং স্থানীয় প্রভাবশালী চক্রের গোপন বোঝাপড়ার কারণে এই চোরাই কারবার ফুলে ফেঁপে উঠেছিল। বিশাল এলাকা জুড়ে এইভাবে নিয়মিত মাটি কাটার ফলে বসতি এবং চাষের জমিতে ধস এবং ভূমিক্ষয়ের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, যা নদী সংলগ্ন গ্রামীণ জনপদে ব্যাপক বিপর্যয় ডেকে আনতে পারে। উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছতে এবার কোমর বেঁধে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাসখানেক আগে উত্তরবঙ্গ সফরে এলেও সেবার তার গতিবিধি মূলত শিলিগুড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে এবার পাহাড়ের অন্দরেও পৌঁছে গেলেন তিনি। মঙ্গলবার একদিনের সংক্ষিপ্ত সফরে কার্শিয়াং যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে পাহাড়বাসীকে দুহাত উজাড় করে ধন্যবাদ জানানোর পাশাপাশি একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দেন তিনি। মঞ্চ থেকে শুভেন্দুর স্পষ্ট বার্তা, আমি পাহাড়ে শুধু ঘুরতে আসবো না, আসবো উন্নয়ন এবং কাজের জন্য। সেই সঙ্গে তিনি যোগ করেন, পাহাড়বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রতিটি প্রকল্প এবার সরাসরি পাহাড়ে বাস্তবায়িত হবে। 2009 থেকে পাহাড়বাসী ভরসা রেখেছে পদ্মফুলে। বিগত বেশ কয়েকটি নির্বাচনে পশ্চিমবঙ্গের বাকি অংশের তুলনায় উত্তরবঙ্গ থেকে ধারাবাহিকভাবে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। পাহাড়ের সেই রাজনৈতিক সমীকরণের কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2009 সাল থেকে বারবার পাহাড়ে পদ্ম ফুটেছে। তার মতে পাহাড়ের মানুষ সবসময় বিজেপির উপর পূর্ণ আস্থা এবং ভরসা বজায় রেখেছেন, আর এবার সেই ভরসা এবং বিশ্বাসের মর্যাদা দেওয়ার সময় এসেছে। শুভেন্দুর আশ্বাস, পাহাড়ের সামগ্রিক উন্নয়নের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করবে রাজ্য সরকার। নির্বাচনী ইস্তেহারে আমাদের যে প্রতিশ্রুতি ছিল তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। কালিম্পংয়ে মেডিকেল কলেজ এবং বন্ধ চা বাগান খোলার ঘোষণা। এদিনের সভা থেকে নাম না করে তৃণমূল কংগ্রেস এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তৃণমূল জমানায় পাহাড়কে সবসময় বঞ্চনার শিকার হতে হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী পাহাড়ের প্রকৃত উন্নয়নের কথা কখনো ভাবেননি দাবি করে শুভেন্দু বলেন, আগের মুখ্যমন্ত্রী এখানে কেবল ঘুরতে আসতেন, কিন্তু আপনাদের ভাই শুভেন্দু পাহাড়ে হাওয়া খেতে আসবে না, কাজ করতে আসবে। এরপরই পাহাড়ের জন্য বড় ঘোষণা করে তিনি জানান, কালিম্পংয়ে একটি নতুন মেডিকেল কলেজ খোলা হবে। পাশাপাশি পাহাড়ের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সমস্ত চা বাগান পুনরায় খোলার বন্দোবস্ত করবে নতুন সরকার। জিটিএ দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আগের সরকারের আমলে পাহাড় জুড়ে তোলাবাজি এবং কাটমানির রাজত্ব চলত বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নতুন সরকার এই তোলাবাজি এবং কাটমানি সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে। জিটিএতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার নিরপেক্ষ এবং কড়া তদন্তের প্রয়োজন আছে। যারা চুরি করেছেন, পাহাড়ের মানুষকে লুটেছেন, তাদের প্রত্যেককে জেলে পোড়া হবে, কাউকে রেয়াত করা হবে না। এছাড়াও পুলিশ নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা আনা এবং গোরখাতের বিরুদ্ধে আগের সরকারের দেওয়া সমস্ত মিথ্যা রাজনৈতিক মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন তিনি। কেন্দ্র এবং রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার থাকায় পাহাড়ের উন্নয়ন এবার দ্বিগুণ গতিতে হবে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, 2009 সালে যশবন্ত সিং, 2014 সালে সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া এবং 2019 থেকে টানা রাজু বিস্তার হাত ধরে দার্জিলিং লোকসভা আসনটি নিজেদের দখলে রেখেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে জয়ের পর উত্তরবঙ্গকে যে এই সরকার বিশেষ অগ্রাধিকার দেবে তা প্রতি মাসে অন্তত একবার উত্তরবঙ্গ সফরের প্রতিশ্রুতি দিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধানসভায় বাজেট অধিবেশনের আগে আরও চাপে তৃণমূল শিবির। বিরোধী হিসেবে ক্ষমতার কেন্দ্রটাই যে পুরোপুরি বদলে গিয়েছে, সর্বদলীয় বৈঠকে তা আরও একবার সামনে এলো। রাজ্য রাজনীতিতে বিরোধীদের অবস্থান নিয়ে প্রতিদিনই নতুন নতুন ঘটনা উঠে আসছে। এবার নজরে বাজেট। আগামী 18 জুন রাজ্যে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। ঠিক তার আগেই মঙ্গলবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক ঘিরে নতুন বিতর্ক। জানা গিয়েছে, বিধানসভায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকই পেলেন না তৃণমূলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ডাক পাননি বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও। বরং এদিন সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবিরকে। ভোটে ভরাডুবির পর এবার বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ হলেও তৃণমূলের অন্দরে নজিরবিহীন টানাপোড়েন। তৃণমূলের বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে বিধানসভার বিরোধী দল নেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। এবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে সরাসরি ঋতব্রত শিবিরকে জানানো হয়েছে। বিরোধী দল তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের আবহে বিধানসভার এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কমিটির বৈঠকে এদিন ঋতব্রতদের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী, রেজিনগরের রামজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির এবং ডোমকলের একমাত্র বাম বিধায়ক মুস্তাফিজুর রহমানও। তৃণমূলের রাজনৈতিক সংকটের মধ্যেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। একসময় তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল গড়লেও বর্তমান পরিস্থিতিতে মমতার সঙ্গে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিলেন রেজিনগরের বিধায়ক। তার মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শেয়ারিংয়ে নিন, এতে সমস্যার কিছু নেই। রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকে তৃণমূলের অন্দরে অস্থিরতা চরমে। দলের বহু নেতা, বিধায়ক ও সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়েছেন বলে দাবি বিরোধী শিবিরের। পরিষদীয় দল থেকে সংসদীয় দল সব ক্ষেত্রে তৃণমূলের নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতেই হুমায়ুন কবিরের মন্তব্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে। এদিন হুমায়ুন বলেন, ওনার দলের বিধায়করা হাত ছেড়ে আলাদা হয়ে গিয়েছেন, সাংসদরা ঘুরপথে বিজেপিতে নাম লিখিয়েছেন। আমি চাই উনি রাজনীতিতে থাকুন, আমাকে শেয়ারিংয়ে নিন। আমি চাই উনি আবার নির্বাচনে লড়ুন। তার বক্তব্যে স্পষ্ট, রাজনৈতিক মতভেদ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এখনও রাজনীতির ময়দানে দেখতে চান। শহর পরিষ্কার রাখার বার্তা আগেই দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবার সচেতনতা বাড়াতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন তিনি। রাস্তা ঝাড় দিতে দেখা গেল মন্ত্রী অগ্নিমিত্রাকে। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা হবে, আরও একবার সেই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। আজ মঙ্গলবার মন্ত্রীকে এই ভূমিকায় দেখে শুরু হয়েছে জোর চর্চা। উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাজ্যের জন্য তৃণমূল আমলে এভাবে কবে মন্ত্রীকে কাজ করতে দেখা গিয়েছে, সেই প্রশ্ন উঠছে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে সেখানে আবর্জনা ফেলা বা পানের বিক ফেলার বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। আর সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে রাস্তায় নামলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মল বন্ধু, নির্মল সাথীদের নিয়ে এদিন বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পন্নাবলাম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং নির্মল বাংলার সাথে যুক্ত কর্মীরা। সকাল থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। দোকানীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদনও জানান। শুধু তাই নয়, বাসস্ট্যান্ড সংলগ্ন কয়েকটি গ্যারেজেও যান তিনি। রাস্তা বা নর্দমায় বজ্র ফেলা চলবে না, পরিবেশ এবং জনস্বাস্থ্যের স্বার্থে সকলকেই সচেতন হতে হবে, সেই কড়া বার্তাও দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, বাসের জানলা দিয়ে বা রাস্তার পানের পিক, প্লাস্টিক বোতল কিংবা অন্য কোনো আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বলেন, 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা পানের পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে তার ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার নোটিশ সরাসরি তার বাড়িতে পৌঁছে যাবে। পরিচ্ছন্ন বাংলা করতে আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। তার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে মিশন নির্মল বাংলা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছিল। সে সময় বাড়ি বাড়ি যে বালতি দেওয়ার কথা ছিল তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। মন্ত্রী বলেন, আমাদের সরকার শহর ও গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। নির্মল বন্ধু ও নির্মল সাথীরা অত্যন্ত ভালো কাজ করছেন। আমরা চাই সাধারণ মানুষও এই কাজে অংশ নিন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবির ঘিরে সাধারণ মানুষের উৎসাহ এখন তুঙ্গে। পরিষেবা প্রদানে স্বচ্ছতা ও গতি আনতে আয়োজিত এই বিশেষ শিবিরটি গত 15 জুন থেকে শুরু হয়েছে এবং 17 জুন বুধবার পর্যন্ত চলবে। কোথায় ও কতগুলি শিবির? রাজ্য জুড়ে প্রায় 1100-এরও বেশি স্থানে এই শিবির আয়োজিত হয়েছে। প্রশাসনিক স্তরে বিন্যাসটি করা হয়েছে নিম্নরূপ: কর্পোরেশন এলাকা, প্রতিটি বড় অফিসের জন্য একটি শিবির। পুরসভা এলাকা, প্রতি 10টি ওয়ার্ডের জন্য একটি করে শিবির। গ্রামীণ এলাকা, প্রতি 7টি গ্রাম পঞ্চায়েতের জন্য একটি শিবির। কোনো ব্লকে 8টি পঞ্চায়েত থাকলে সেখানে 2টি শিবির করা হয়েছে। শিবিরের সময় নিয়ম, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবির খোলা থাকছে। শিবিরে পরিষেবা পাওয়ার প্রাথমিক শর্ত হলো আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশনের পরই আপনার প্রয়োজনীয় প্রকল্পের কাউন্টারে গিয়ে আবেদন করতে পারবেন। এক নজরে গুরুত্বপূর্ণ সুবিধা ও প্রকল্পসমূহ। এই শিবির থেকে মোট 54টি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা মিলছে। প্রধান পরিষেবাগুলো হলো পরিচয় ও আর্থিক, আধার এনরোলমেন্ট, আধার সিডিং,
এবং ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুবিধা, খাদ্য সুরক্ষা, অন্নপূর্ণা যোজনা, পিএম গরিব কিষাণ অন্ন যোজনা এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, স্বাস্থ্য, আয়ুষ্মান যোজনা, আয়ুষ্মান ভারত, কৃষক কল্যাণ, পিএম কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড এবং এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার, বীমা ও পেনশন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা ও অটল পেনশন যোজনা।